যেখানে থাকবে হিন্দুদের অধিকার, যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার, যেখানে থাকবে মহিলাদের অধিকার, যেখানে থাকবে প্রত্যেকটা জেলে তাঁতি কুমার ঋষি চামার প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে, সেই রাষ্ট্র আমরা দেখতে চাই। আজকে ভারতকে বলবো, আপনি উস্কানি দিচ্ছেন, পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এ দেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। অল্প সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করুন। আর ভারতকে বলবো, আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান, ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই, তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা শুনেছেন ভারতের মধ্যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, জ্ঞান পাপি মসজিদকে, সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে। ভারতের মধ্যে গরুর গোশত বহন করার অজুহাতে বহুত মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বোন বোরখা পরে কলেজে যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে। আপনারা দেখেছেন হাজারো বোনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে। যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না, যেখানে মুসলমানদের পার্সেন্টেজ 25-30-এর উপরে, সেখানে চাকরির হার মাত্র 1%। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন? 37% আজকে সংখ্যালঘুদের চাকরি, 37%। আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি। এরপর আমরা বৈষম্য করছি। অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না, যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে, যেই ভারত আমাদের সাথে 71-এ বৈষম্য করেছে, 71-এর স্বাধীনতার পরে 30,000 কোটি টাকার সম্পত্তি ভারত লুট করেছে। আপনি কি জানেন 71-এ এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে, বাথরুমের ভেসিনগুলি নিয়ে গেছে। যেই ঘরের মধ্যে ভালো আলমারি ছিল, সেই আলমিরাগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে। আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে। আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে। ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। 25 সালা গোলামি চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে। ভারত ফরাক্কাবাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে। আমাদেরকে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে। আজ পর্যন্ত নদীগুলো 54টা নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নাই। দেখেন ইসকনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে তারা বাণিজ্য করবে না। চিকিৎসাও বন্ধ করে দিয়েছে, তারা আমাদের চিকিৎসা করবে না। আমাকে কালকে প্রশ্ন করেছে, ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে? আমি বলছি খুব ভালো হবে, আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করব। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজারো ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করব। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না। ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আমি বলবো ভারতকে, আপনি উস্কানি দিচ্ছেন, আপনার লোকজন
আমাদের উপর হাই কমিশনের আক্রমণ করেছে। আক্রমণ করছে হাই কমিশনে নয়, বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে। ভারত আমাদের পতাকাকে অপমান করেছে। আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই, গোটা বাংলাদেশ অপমান করেছে। ভারতে আমাদের উপ হাই কমিশনের মানুষদেরকে আক্রমণ করেছে, অ্যাসাল্ট করেছে। আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে। তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে। আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যে দুঃসাহস থাকে আপনি যুদ্ধ শুরু করুন। আমরা আগে করতে চাই না, আমরা আগে লড়াই করতে চাই না। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাওকে ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না, বুক পাতবে, পিঠ দেখাবে না, রাজপথে রক্ত ঢেলে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না। বাঘ 1000 বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও, ক্ষুধার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না। আমরা বাদশার জাত, বাঘের জাত, আমাদের ইতিহাস আছে। আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি, এখনো করব, ভবিষ্যতেও করব। তৈয়ার থাকুন। ভারতের যে কোনো আগ্রাসী হামলার থেকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিহত করব, বাধা দেব, এদেশকে স্বাধীন রাখবো ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক ইসলাম হুকুমত কায়েম করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন যেই সমস্ত এতিম, মিসকিন, বিধবা, নিঃস্ব অবস্থা আছে তাদের পাশে দাঁড়াতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাজলুম মানুষের পাশে থাকতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ইসলাম হুকুমত কায়েম করার ভিত্তিতে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। আজকে বাংলাদেশে দেখেছেন সেই জুলাই আগস্টের বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো। অন্য অন্য ছাত্র সংগঠনগুলি তাদের নামে রাস্তায় নামতে পারে নাই, ইসলামী ছাত্র আন্দোলনের নামেই তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। ইসলামী ছাত্র আন্দোলনের বহুত কর্মী শহীদ হয়েছেন, ইসলামী ছাত্র আন্দোলনের বহুত সদস্য আহত হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন তারা সাহসিকতার সাথে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না। আজকে বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায়। সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ঘাড় তাড়াবাই করে এখনো সেই ফারুকীকে বিদায় দেওয়া হয় নাই, মানে সেখানেই রাখা হয়েছে। আমি বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অকল্যাণ, এটা ঠিক কাজ করেন নেই। যাই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। চাঁদা বেড়ে গেছে, আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় 500-র উপরে খুন হয়েছে, 4000-এর উপরে ধর্ষণ, ইফতিজিং, চুরি, ডাকাতির মামলা হয়েছে 4000-এর উপরে। এইগুলি আমরা চাই নাই। এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না। আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক,
এটা দেশের জাতি দেখতে চায় না। আমরা চাই ইনসাফ